গল্প শূন্য। গল্পকার অতীশ দত্ত চৌধুরী। কে? খোকন? খোকন এলি বাবা? ৮১ বছরের বৃদ্ধ অনিলবাবু ধর্মর করে উঠলেন মাঝরাতে। হঠাৎ মনে হলো খোকন বুঝি ফিরল। আচ্ছা, খোকন কি আদৌ ফেরে এদেশে? সেদিনে সেই ছোট্ট খোকন এখন আমেরিকায় উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। মাঝে মাঝে স্বদেশে আসে, আবার ফেরে আমেরিকায়। না, খোকন ফেরে না এদেশে। খোকন এখানে আসে ২ বছরে মাত্র ১-২ বার, ফেরে সে আমেরিকাতেই। হাড়ের ক্যান্সারের সঙ্গে ৪ বছরের অসম লড়ে হার হয়েছে খোকনের মায়ের। অসহ্য যন্ত্রণা থেকে অবশেষে পেলেন চিরদিনের মুক্তি। খবরটা শুনে খোকন বলেছিল সে আসবে, কিন্তু না, খোকন আসেনি। তবে যে বেল বাজলো মনে হলো, ওটা কি মনের ভুল? একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়লেন বৃদ্ধ হিসেবরক্ষক অনিলবাবু। পেশায় হিসাবরক্ষক হয়ে নিজের জীবনের হিসেবের খাতায় বিরাট একটি শূন্য। তাঁর স্ত্রী ছায়াদেবী নিজেও জানতেন না যে তিনি কখনোই মা হতে পারবেন না। অনেক ডাক্তার, পুজোপাঠ, মানত, কবচ, মাদুলি, অনেক জড়িবুটি করেও কিছুতেই কিছু হয়নি। বিয়ের বছর ৫ পরেও ছায়াদেবীর কোল শূন্য। জন্ম থেকেই সংকীর্ণতার জরায়ুর নালী, পেঁচিয়ে রয়েছে মেরুদণ্ডের নিচে গুরুতর আভ্যন্তরীণ জটিলতা। এমনিতে কোনো শারীরিক অসুস্থতা নেই, কিন্তু মানসিকভাবে ক্রমশ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ডক্টররা বলেছিলেন অপারেশন করালে উনি মা হতে পারবেন, কিন্তু অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এতটাই ঝুঁকিপূর্ণ যে যদি এতটুকু ভুলচুক হয়ে যায়, যদি মেরুদণ্ডের নার্ভে সামান্যতম আঘাত লাগে, সারা জীবনের জন্য উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবেন। হতাশ অনিলবাবু দীর্ঘশ্বাস ফেলে তাঁর স্ত্রীকে তখন অনেক বুঝিয়েছিলেন, দেখো ছায়া, আমরা বরং একটা সন্তান দত্তক নিয়ে নিই। কেন? দত্তক কেন? ডক্টর তো বলেছেন অপারেশন করালে আমি মা হতে পারবো। হ্যাঁ, কিন্তু এই অপারেশন যে তোমার জীবনে ঝুঁকি আছে। মানুষের বেঁচে থাকাটাই তো ঝুঁকির। তোমাকে তো কোম্পানির লাখ লাখ ক্যাশ টাকা রোজ গুনতে হয়, ব্যাংকে জমা করতে যেতে হয়। যদি কেউ এসে রিভলভার ঠেকায়, ঝুঁকি নেই। তাই বলে কি তুমি হিসাবরক্ষকের কাজটা ছেড়েছ? এরপর আর তর্ক চলে না। দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিলেন অনিলবাবু। আমেরিকায় যাবেন। শুনেছেন আমেরিকায় অপারেশনের ঝুঁকি কম। ওখানে রয়েছে অত্যাধুনিক রোবোটিক চিকিৎসা। সফলতা সম্ভাবনা ৯০%। খরচ অনেকটা বেশি ঠিকই, তবু স্ত্রী এবং নবজাতকের সুরক্ষার জন্য এই খরচটা তিনি করবেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমেরিকা যাত্রা বিলাসিতা, তাও আবার এই সামান্য কারণে। যেখানে প্রাণ সংশয় থাকে সেখানে যাওয়াটা তবু মানা যায়, কিন্তু প্রাণ সঞ্চারের জন্য যাওয়া, নিন্দুকেরা বলেছিল আদিক্ষেতা। সেসব কথা উনি কানে নেননি। দেশের বাড়ির কিছু জমিজমা বিক্রি করে, গিন্নির গয়নাগাটি বন্ধক রেখে, সব কিছু উজাড় করে আমেরিকায় চিকিৎসা করিয়ে শূন্য হাতে ফিরলেন অনিলবাবু। একেবারে কপরদক শূন্য। শূন্য থেকেই শুরু হলো ছায়াদেবীর নবজীবন। গর্ভধারণ করলেন কিছুদিনের মধ্যেই। সেই সুসংবাদে অনেক দিন বাদে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনিলবাবু। বছর শেষে কোল আলো করে খোকন এলো ঘরে। ভীষণ পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ অনিলবাবু অচিরেই হয়ে উঠলেন মালিকের বিশ্বস্ত পাত্র। বেতন বাড়িয়ে দিলেন কারখানার মালিক। আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে জমি কিনলেন ২.৫ কাঠা। বাড়ি করলেন বেশ সুন্দর করে। বিলাসবহুল বাড়ি না হলেও স্ত্রী এবং সন্তানের স্বাচ্ছন্দ্যের দিকে নজর ছিল বরাবর। আমেরিকায় গিয়ে সেখানকার ঝাঁ চকচকে রাজপথ, বিশাল বিশাল অট্টালিকা, সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর দেশটাকে দেখে মনে হয়েছিল, হ্যাঁ, এখানেই হবে আমাদের খোকনের কর্মক্ষেত্র। আমার মতো অতি সাধারণ হিসাবরক্ষক যেন না হয়। উচ্চশিক্ষা দিতে হবে খোকনকে। তাই ছুটির পরে ওভারটাইম করে বাড়তি টাকা রোজগার করে ছেলেকে ভর্তি করালেন সবচাইতে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে। দেখতে দেখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে খোকন পড়তে গেল খড়গপুর আইআইটিতে, কম্পিউটার সায়েন্স। সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনিলবাবু। স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পূর্ণ। সফলতার অতিরিক্ত পরিশ্রমের পারিশ্রমিক মান রেখেছে খোকন। আর একবার ভাড়া শূন্য হলো খোকনের লেখাপড়ার বিপুল খরচ জোগাতে গিয়ে। শেষ বর্ষে অবশ্য খোকনের ভালো ভালো চাকরির প্রস্তাব এলো,
খড়গপুর ক্যাম্পাসে ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে লুফে নিল আমেরিকান কোম্পানি। অনিলবাবু এবং ছায়াদেবী দুজনেই এয়ারপোর্টে গেছিলেন ছেলেকে ছাড়তে। বিশাল উড়োজাহাজ যখন ডানা মেলে ক্রমশ ছোট হয়ে মিলিয়ে গেল নীলাকাশে, স্ত্রীর হাতটা মুঠোয় ধরে দীর্ঘশ্বাস ফেলেছিলেন পৌর হিসাবরক্ষক। ক্লাস 1-এর জীবনের প্রথম অঙ্ক পরীক্ষায় শূন্য পাওয়ার ছোট্ট অনিল স্বপ্ন দেখেছিল অঙ্কে 100-তে 100 পাওয়ার। হার মানতে শেখেননি সেই বাচ্চা বয়সেই। অদম্য জেদ নিয়ে শূন্য থেকে শুরু করে সেঞ্চুরি হাঁকালেন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায়। তারপর পড়াশোনায় হিসাবশাস্ত্র নিয়ে, সেখান থেকে হিসাবরক্ষক। স্বাবলম্বী হয়ে আপন সন্তান যে এতখানি পর হয়ে যাবে সেটা ভাবলে চাপা দীর্ঘশ্বাস পড়ে বুকের ভেতরে। মাঝরাতে ঘুম ভেঙে ছায়াদেবী টের পান ছেলের চিন্তায় কর্তায় এপাশ ওপাশ করছেন। কি গো, ঘুমাওনি তুমি? কই, ঘুমোচ্ছি তো। ঘুমালে কেউ কথা বলে বুঝি? খোকনের জন্য মন খারাপ হচ্ছে তোমার? চিন্তা করো না, দেখো কাল নয়তো পরশু ঠিক ফোন করবে। কাজে ভীষণ ব্যস্ত থাকে তো। স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে বৃথা চেষ্টা করলেন দীর্ঘশ্বাস গোপন করার। আমি বলি কি, খোকনের এবার বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হলে দেখবে ঘরের প্রতি টান আসবে খোকনের। এখন কীরকম যেন বাউন্ডুলে হয়ে গেছে না? কি খাচ্ছে না খাচ্ছে দেখাশোনার কেউ নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ছায়া, বাউন্ডুলেটার বিয়ে দিতে হবে এবার। খোকনের জীবনসঙ্গিনী ঠিক করাই ছিল। খড়গপুরেই আলাপ, স্নিগ্ধা চ্যাটার্জি। খোকনের থেকে 2 বছরের জুনিয়র, লেখাপড়ায় তুখোর। স্নিগ্ধাও চাকরি পেয়েছে আমেরিকাতেই, একই শহরে। ডিসেম্বরের শুরুতে ধুমধাম করে বিয়ে হয়ে গেল খোকন আর স্নিগ্ধার। নবদম্পতি নতুন সংসারের সূচনা আমেরিকার আবাসনে। মানুষ ভাবে এক আর হয় আর এক। বাড়ির প্রতি টান ক্রমশ কমতে লাগলো সময়ের সাথে সাথে। খোকন আরও ব্যস্ত হয়ে উঠল তার নতুন সংসারে। দাদু ঠাম্মা হলেন অনিলবাবু ও ছায়াদেবী। ছেলের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিল। মাসখানেক দুজনে আমেরিকায় ছিলেন। ছেলে খুবই মানে ওটা, তাই মাকে রেখে দিল। অনিলবাবুর অনেক কাজ, উনি একাই দেশে ফিরলেন। নিন্দুকেরা বলেছিল আমেরিকায় কেয়ারটেকার খুব কস্টলি, তাই সস্তায় মাকে রেখেছে কেয়ারটেকারের কাজ করাবে বলে। হয়তো কথাটা সত্যি। একটা দীর্ঘশ্বাস আপনা থেকে বেরিয়ে এসেছিল সেদিন। মাস 10 পরে ছায়াদেবীকে প্লেনে তুলে দিল। ওখানকার আবহাওয়া নাকি সহ্য হচ্ছে না ছায়াদেবীর। কারখানার মালিক খুব ভালোবাসেন অনিলবাবুকে। সেদিন বলেছিলেন, আপনার কিন্তু রিটায়ারমেন্ট হবে না অনিলবাবু, মনে করবেন এটা আপনারই ফ্যাক্টরি। যতদিন আপনি চাইবেন, শরীর যতদিন আপনার সাথ দেবে, ততদিন আপনি এখানে কাজ করবেন। আপনার চাকরি হচ্ছে লাইফ টাইম। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কাজ পাগল অনিলবাবু। অবসরের পর কি করবেন, মুক্তি পেলেন সেই দুশ্চিন্তা থেকে। কিন্তু অন্য দুশ্চিন্তা দেখা দিল। বছর 4 আগে হঠাৎ ছায়াদেবীর বুকে অসহ্য যন্ত্রণা। অনেক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ল বুকে ক্যান্সার। বড্ড দেরি হয়েছে ততদিনে। ক্যান্সার ছড়িয়েছে হাড়ের ভেতরে ভেতরে। অনিলবাবু ফোনে জানিয়েছিলেন ছেলেকে, ভাবছিলাম তোর মাকে আমেরিকায় চিকিৎসা করাবো, তুই ওখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে রাখবি। বাবা, কলকাতা আর আমেরিকা এখন কোনো তফাৎ নেই। ক্যান্সারের সব রকম চিকিৎসা কলকাতাতেই হয়। তুমি ওখানেই মাকে দেখাও, আমি না হয় কিছু টাকা লাগলে পাঠিয়ে দেবো খন। আপনা থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল। যে সন্তানের জন্ম দিতে মা গিয়েছিলেন আমেরিকায়, আজ সেই আমেরিকায় মায়ের চিকিৎসায় অপারগ তাঁরই আপন সন্তান। দীর্ঘ 4 বছরের লড়াইটা একাই টেনে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধ অনিলবাবু। ছেলের টাকায় হাত দেননি। বিপুল চিকিৎসা খরচ চালাতে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন সাদের বসত বাড়িটা। গিন্নিকে নিয়ে উঠেছিলেন ভাড়া করা ছোট্ট ফ্ল্যাটে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে নিজের অফিসের কাজকর্ম সেরে শ্রাদ্ধের 2 দিন আগে খোকন এসে হাজির। সকালবেলায় বেল বাজার শব্দে দরজা খুলে অনিলবাবু অবাক। খোকন একা, খালি হাতে, সঙ্গে লাগেজ নেই, পরনে টি শার্ট, স্নিকার্স আর ট্রাউজার্স। তুই এই পোশাকে? না না, এটা পরে আসিনি। ভোরবেলায় প্লেন ল্যান্ড করলো, হায়াত রিজেন্সিতে ফ্রেশ হয়ে তারপর এলাম। তুই হোটেলে উঠেছিস? তা ভালোই করেছিস। এই ফ্ল্যাটটা বড্ড গুমোট, এসিটা আবার ভালো ঠান্ডা হয় না। তা হ্যাঁ রে খোকন,
ওরা কেমন আছে রে? দাদু ভাই, দিদিমণি, স্নিগ্ধা ওরা এলো না? সামনের মাসে ওদের পরীক্ষা, তাই। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা নেই। একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন অনিলবাবু। খোকন, এবারে তো আমি ভীষণ একা হয়ে গেলাম রে। 53 বছরের সম্পর্কটা একেবারে শেষ, আর আমার পিছুটান রইল না। আমি ভাবছি কি, জীবনে আর যে কটা দিন বাঁচে আমি না হয় তোদের সঙ্গেই কাটিয়ে দেব। কেমন হবে? ভালো না রে? না বাবা, একটুও ভালো না। ওখানে তুমি বোর ফিল করবে। এখানে বরং কাজের মধ্যে আছো, ভালো থাকবে তুমি। কি জানি, হয়তো তাই। অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেললেন অনিলবাবু। 81 বছর বয়সে আর কত কাজ করবেন তিনি? খোকন উসখুস করছে ওঠার জন্য। হয়তো দেখা করতে যাবে বন্ধুদের সঙ্গে, কিংবা তাদেরকে ডাকবে হায়াত হোটেলে। বুঝতে পেরে তিনি বললেন, ঠিক আছে, তুই আয় তাহলে। হ্যাঁ বাবা, আমি এখন আসছি। শ্রাদ্ধের দিন সকাল সকাল চলে আসব, তুমি চিন্তা করো না। না, এখন থেকে উনি আর নিজের জন্য চিন্তা করবেন না। চিন্তা করছেন সন্তানের জন্য। ওনার এখন শুধু একটাই চিন্তা, দুজনের মৃত্যুটা একসাথে হলো না কেন? তাহলে তো খোকনকে সময় নষ্ট করে দুবার আসতে হতো না। যার আর হারানোর কিছু নেই, যারা প্রাপ্তির ভাড়া শূন্য, তারা বা চিন্তা কিসের? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।